দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালেন নরেন্দ্র মোদী। অনেক ঘটনা ঘটছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতের সর্বোচ্চ পর্যায়ে নানা ধরনের আলোচনা চলছে। ঠিক আজকে এই মুহূর্তে এই ঘটনাগুলো নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। সবার সামনে শেখ হাসিনাকে অপমান। দর্শক শ্রোতা, এটা কি করলেন নরেন্দ্র মোদী? আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কিন্তু ভারতেই আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা, কিন্তু অবশেষে সেই নরেন্দ্র মোদীর সাথে সম্পর্কের ফাটল। আসলে ঘটনাটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমি তো দেখলাম এখানে ইসকনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন, রক্তাক্ত পন্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা হলো, সাইফুল ইসলাম। কই আপনাদের ওখানকার যে শুভেন্দু, তারপরে আরো কিছু বিন্দু যারা রয়েছে, তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না, একটা আওয়াজ পর্যন্ত তুললেন না। মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ, সে মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত, এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ হবে না। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে, তো আপনারা তো বাংলাদেশের উপকার করেছেন। বাংলাদেশ বিলিয়ন ডলার খরচ করত, বিলিয়ন ডলার পাচারও হবে না, আর আমাদের ডলারগুলোও সেখানে যাবে না। যে সমস্ত আমরা খাদ্যপণ্য আনতাম, চাল, পেঁয়াজ, চিনি, রসুন, আদা, এখন এদেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা দিয়ে, শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে, আমাদের ডলার সেখানে যাবে না, আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে, তো এটা তো আমাদেরই লাভ হলো। আগে গ্লোবালাইজেশনের কারণে এই ঠিক আছে, যে দেশের উদ্বৃত্ত বেশি সেখান থেকে কিনে নিয়ে আসা হবে, আমাদের কাছ থেকেও। আমাদের বাংলাদেশে যে উন্নত মানের এবং সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়, সেই ইলিশ মাছের জন্য ভারতের লোকরা কাতর হয়ে থাকে যে বাংলাদেশের ইলিশ। তো বাংলাদেশের ইলিশ নেন কেন? বাংলাদেশের ইলিশের জন্য আপনাদের প্রাণ একেবারে ফেটে যায়। এরা হচ্ছে অত্যন্ত, আমি আগেই বলেছি, বিদ্বেষ পরায়ণ। এরা বাংলাদেশের মানুষকে মোটেই পছন্দ করে না। আজকে যে বিদ্যমান পরিস্থিতি, আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া, আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, আমি বলেছি এটা তো আরো ভালো, কারণ আপনাদের ওখান থেকে ফেন্সিডিল আসতো, সেই ফেন্সিডিল আসবে না। ইয়াবা আসতো, সেই ইয়াবা আসবে না। আপনারা এটা নানাভাবে এগুলো পাচার করতে, সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ, যুব সমাজ আরো প্রস্ফুটিত হয়ে উঠবে। যাই হোক, আজকের এই যে তিনটি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, এটি শান্তিপূর্ণ প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে থাকবে, কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে, এই পরিমাণ তাদের ঔদ্ধত্য গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি
তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছে। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করছি। আমি আবারও জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সব ভাইদেরকে অনুরোধ করব, আমরা হলাম শান্তির পক্ষে। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। শুভজিৎ, অনেক ঘটনা ঘটছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতের সর্বোচ্চ পর্যায়ে নানা ধরনের আলোচনা চলছে। ঠিক আজকে এই মুহূর্তে এই ঘটনাগুলো নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, একদম সর্বশেষ খবর যদি বলি, সেই হিসাবে শেখ হাসিনাকে ভারতে, অর্থাৎ তিনি যে ধকলের মধ্যে দিয়ে গেছেন, ভারত সরকার তাকে ধাতস্থ হওয়ার জন্য বেশ কিছুটা সময় দিয়েছেন। এবং আজকে সর্বদলীয় বৈঠকের যে সিদ্ধান্ত বা তারপরে যে বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তার কাছে কনভে করে দেওয়া হয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তো পক্ষ থেকে যে বার্তা এসেছে, তিনি কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে তিনি ভারত ছাড়বেন, এমন একটা বার্তা, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রায় কনফার্ম করে দেওয়া হয়েছে যে ইউরোপের কোনো দেশ থেকে তার কাছে সম্ভবত সবুজ সংকেত এসেছে। নিরাপত্তার খাতিরে কোন দেশ বা তিনি কোথায় থাকতে চলেছেন সেটা পরিষ্কার করা হয়নি, তবে আগামী 48 ঘন্টার মধ্যে তিনি ভারত ছেড়ে সেই দেশের উদ্দেশ্যে যাবেন, এটা পরিষ্কার। আজ সকালে তাকে যে বিমানটি, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান ভারতে তাকে নিয়ে এসেছিল, তিনি কিন্তু সেই বিমান রেখে দিতেও অস্বীকার করেছিলেন, কারণ তার ধারণা ছিল এই বিমানে যদি তিনি ওঠেন কোনোভাবে তাকে হয়তো বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। অর্থাৎ যে পাইলট এসেছিল তারা হয়তো বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান আদেশের পরিপ্রেক্ষিতে মোড় ঘুরিয়ে হয়তো বাংলাদেশে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে পারেন, এবং তিনি কিন্তু সেজন্য সেই বিমানে তিনি উঠতে চাননি। তিনি পরবর্তীকালে সম্ভবত ভারত সরকারের ব্যবস্থা করে দেওয়া কোনো বিমান ব্যবহার করে সেই তৃতীয় দেশে চলে যাবেন, এখনো পর্যন্ত যেটা খবর আসছে। তবে এই মুহূর্তে যেটা লক্ষণীয় বিষয়, সেটা কিন্তু ভারত সরকার কিন্তু ভারত সরকারের মধ্যে ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে অমিত শাহের সাথে আজকে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা বিজেপির, তিনি দেখা করেছেন। পাশাপাশি ত্রিপুরার মালিক যে ত্রিপুরা মোথার, যে ত্রিপুরার এই মতো সবচেয়ে বড় মাপের নেতা, ত্রিপুরা মোথার একেবারে কর্ণধার বলে যেটা প্রধান বলা যেতে পারে, প্রদ্যোৎ দেববর্মা, তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। সবার একটা দাবি যে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, তাদের দাবি। এবং তারা বলছেন যদি বাংলাদেশ থেকে শরণার্থীর ঢল নামে, এই শরণার্থী তারা নেবেন না, তারা সীমান্ত খুলবেন না। সেক্ষেত্রে কি হতে পারে, রীতিমতো আতঙ্ক তারা কিন্তু এখানে ছড়িয়ে বেড়াচ্ছেন। তো পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তারা ইতিমধ্যেই তৈরি করেছেন বিজেপির তরফ থেকে। এবং যেভাবে ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার শুরু করেছে, মূলত বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ এবং তার থেকে বড় কথা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে তাদের একটা দাবি উঠছে, এবং সেখান থেকে তারা শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারে, এবং সেই সংখ্যাটা ন্যূনতম 1 কোটি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।